আমার স্ক্রিন দেখা যাচ্ছে আপু? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ঠিক আছে। আরো দু একজন আসছে, যাই হোক, আসতে থাকুক, আমরা শুরু করি। আচ্ছা, আমাদের যে স্বপ্ন থেকে সফলতা, এটা তো মূলত একটা বিজনেস গ্রুমিং সেশন। হ্যালো। বিজনেস গ্রুমিং সেশন ছিল, বা এখনো চলছে। এইখানে হচ্ছে যে আমরা আপনার গত ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম। আমরা আসলে অনেকগুলা জিনিস দেখছি যে আসলে আমরা কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করব। আমরা কিভাবে বুঝবো যে এই প্রোডাক্টটার আসলে, মানে কিভাবে মার্কেট রিসার্চ করব, কিভাবে বুঝবো যে এই প্রোডাক্টটা আসলে মার্কেটে মানে কতটুকু চাহিদা আছে, কতটুকু ট্রেন্ডিং এ আছে। আমরা কিছু টুলস এর মাধ্যমে দেখছিলাম, গুগল ট্রেন্ডস সহ। গুগল ট্রেন্ডস এর মধ্যে দেখছিলাম, আর অন্য কোনো টুলস দেখি নাই। তো ওইগুলা দিয়ে আমরা কিভাবে করতে পারি। তারপরে আসলে আমরা এক পর্যায়ে আসছিলাম মার্কেটিং, যে আমি যে ব্যবসাটা করতে যাব সেই ব্যবসার মার্কেটিং কিভাবে হবে। এটার আমি দুইটা পার্ট নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমি ওখানে আবার ডিফারেন্সিয়েটও করছিলাম যে অ্যানালগ মার্কেটিং করলে কি হবে আর ডিজিটাল মার্কেটিং করলে কি হবে। আবার আপনার ব্যবসার জি জন্য আপনি কোন মার্কেটিংটারে সিলেক্ট করবেন, অ্যানালগ মার্কেটিং সিলেক্ট করবেন না ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন। একটা জায়গায় জি। আমরা এসে পরে বলছিলাম যে মানে কিছু কিছু বিজনেস আছে যে এটা শুধু এখন দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এর উপর বেস করেই চলতেছে, আবার কিছু কিছু বিজনেস আছে এইটা, এইখানে যদি আপনি ডিজিটাল মার্কেটিং করেন শুধু অযথা টাকা নষ্ট করা হবে, আর কিছুই হবে না, আপনাকে কোনো ফল দিবে না। তো ওই টাইপের কি ব্যবসা হইতে পারে ওইগুলো আমি আপনাদের একটু বলছিলাম। যে আমরা ধরেন আমার গ্রামের বাজারের একটা দোকান, একটা মুদি দোকান, ও ডিজিটাল মার্কেটিং করে কই সেল করবে বা কি করবে। তো এইটা একটা ডিজিটাল মার্কেটিং, মানে হচ্ছে যে আমরা আসলে ধরেন আমরা যদি পুরা গ্লোবালি কাজ করতে পারি, বাংলাদেশে কাজ করতে পারি, আমরা চাইলে এখন তো কুরিয়ার সিস্টেম এত সহজ হয়েছে, আমরা চাইলে বাংলাদেশ থেকে দেশের বাইরেও প্রোডাক্ট পাঠাইতে পারি। ইভেন তো আমরা যখন অ্যামাজনে তারপরে আলিবাবায় কোনো কিছু অর্ডার করি বাইরে থেকে, ওইগুলো কিন্তু আমাদের একবারে ডোর স্টেপ, মানে একবারে দরজার সামনে, মানে হোম ডেলিভারি হয়ে যায়। তো আমাদের হচ্ছে যে আর হয়তো তিনটা চারটা সেশন হবে আজকের। আজকের এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করব, আমরা যেহেতু এখানে আসছি, হ্যাঁ, অ্যানালগ মার্কেটিং নিয়ে আপনাদের মোটামুটি বলা হয়েছে, ডিজিটাল মার্কেটিং কেন করবেন ওইটা বলা হয়েছে। আজকে আমরা ওই ডিজিটাল মার্কেটিং করতে গেলে এখন সবচেয়ে বেশি ডিজিটাল মার্কেটিংটা আসলে কোথায় হয়, মার্কেট মানে আপনি কোথায় বিজ্ঞাপন দেখাবেন, যেখানে আপনার মানুষ বেশি। হ্যাঁ, যেমন ধরেন আজ থেকে 10 15 20 বছর আগেও বা এখনো অনেক হয়তো গ্রামে দেখবেন, প্রত্যন্ত গ্রামীণ যে বাজারগুলো আছে ওইগুলাতে দেখবেন যে এক ধরনের মানে বাদ্যযন্ত্র নিয়ে একজনে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছে, ওইখানে মজমার মতো জমাইছে, জমায়া জমায়া ধরেন মানুষের একত্র করিয়া আপনার বিনোদন দিতেছে, গান শুনাইতেছে, তারপরে কি করতেছে, তারপরে হলো ফাইনালি কিন্তু সে আসলে প্রোডাক্টই সেল করতে চাইতেছে, বলতেছে যে তাইলে আপনি এই জি প্রোডাক্টটা কিনেন। হ্যাঁ, অর্থাৎ আপনার তাহলে আপনার তারে গান কেন শোনানো লাগলো, তারা বিভিন্ন ধরনের নৃত্য কেন দেখানো লাগলো ওই গ্রামের। যে আজ থেকে আমি আমার এই দিকে এখন আর হয় না, মানে আমি যখন ছোট ছিলাম খুব 15 বছর আগে বা তখন ওইগুলা দেখতাম। তো ওইখানেও কিন্তু আপনার মার্কেটিং যদি আপনার শিখতে হয় তাহলে আপনার সাইকোলজি নিয়ে মানে কাজ করা শিখতে হবে আপনার। বিশেষ করে যদি আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করতে চান, সাইকোলজিটা কেমন দেখেন। আমি যদি ওই মতবারে ধরে উদাহরণ দিই, ওইখানে ধরেন আপনার আমরা গিয়ে যখন দাঁড়াইতাম তখন আমরা মানে যারা বাচ্চারা দাঁড়াইতাম, তারা হয়তো দাঁড়াইতাম ঢুল মানে বাদ্য বাজাইতেছে, ভাল লাগতো দেখতে। কেউ একজন নৃত্য করতেছে, তো এটা ভাল মূলত লাগতো। হচ্ছে মানুষ জমানোর জন্য এবং হ্যাঁ কেউ, মানুষের হ্যাঁ দৃষ্টি আপনার আকর্ষণ করার জন্য। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, অর্থাৎ মানুষ আপনার কাছে কেন আসবে, মানুষ কেন এসে আপনার পাশে দাঁড়াবে। মানে আপনি এখন চিন্তা করেন ও একটা প্রোডাক্ট নিয়ে, ধরেন ও হইলো দাঁতের মাজন নিয়ে দাঁড়াইছে, হ্যাঁ, ওইটা ওর প্রোডাক্ট, কিন্তু ও প্রথম কিন্তু বলতেছে না যে তোমরা আমার কাছে দাঁতের মাজন কেন। প্রথম মানুষের জমাইতেছে, আপনি যেটা বললেন, হ্যাঁ জমাইতেছে, জমায় আসলে জি মানুষের কি দিতেছে, বিনোদন দিতেছে, অর্থাৎ একজন মানুষের জীবনে একটু ভ্যালু প্রোভাইড করতেছে। যেমন এখন তো বিনোদন মানে এন্টারটেইনমেন্ট অনেক সহজ, আবার অনেক দামিও। এন্টারটেইন আপনি অনেক ভাবে হইতে পারেন, ইউটিউবের একটা ভিডিও দেখে আপনি আহ, বিনোদিত হইতে পারতেন। আপনি ধরেন এক ওয়াক্ত নামাজ পড়িয়া নিজের মধ্যে একটা মানে বিনোদন মানে কি, মানে আত্মারে শান্তি দেওয়া বা নিজের মানসিক প্রশান্তি নিয়ে আসা।
ঠিক যে আছে। নিজের ভিতরে একটা হ্যাঁ, প্রশান্তি হ্যাঁ, অনুভব একটা করা। প্রশান্তি অনুভব করে, এইটা আপনি অনেক ভাবে বিনোদন হইতে পারেন। যেমন একজন হয়তো নামাজ পড়ার মাধ্যমে সে বিনোদন, একজন তার ধর্মের ওই নির্দিষ্ট কাজ করার মাধ্যমে বিনোদন হয়, একজন হচ্ছে যে গান মানে ইউটিউবে একটা গান শোনার মাধ্যমে বিনোদন হয়, একজন একটা সিনেমা দেখে সে ভালো ফিল করে, একজন একটা বই পড়ে পড়ে মানে তার পড়ার অভ্যাস, তার বই পড়লে ভালো লাগে, এইটা নিয়ে সে মনে করে যে না এটা মানে তারে বিনোদন দেয়। তো এক একজন তো ওইখানে কারা যাবে, আপনারা কিন্তু আমার এই উদাহরণটার একটু সবাই মানে একটু মস্তিষ্কে রিলেট করার চেষ্টা করেন। এখন এই যে বাজারের এই মজমার পাশে যে গিয়া সবাই দাঁড়ায়, এইখানে কি আপনার যত মানে জানে সবাই যে ওখানে দিন শেষে ও হয় তাবিজ বিক্রি করবে, নাইলে হচ্ছে যে আপনার দাঁতের মাজন বিক্রি করবে, নাইলে হচ্ছে কিছু একটা বিক্রি করবে। এখন কিছু একটা যে বিক্রি করবে, ও যে এখানে জমাইলো, এখানে কি কি সবাই দাঁড়ায়? সবাই কিন্তু গিয়া দাঁড়ায় না। না, সবাই মানে দাঁড়ায় না। সবাই দাঁড়ায় না, সব ক্লাস দাঁড়ায়। যেমন আমরা ধরেন ছোটবেলায় গিয়ে যখন চিপাতে বয়ে থাকতাম, তো আমি আমার আমার বাপ চাচা বা ওই যে একটা ক্লাস, ওই ক্লাসের কখনো এনে যাইতে দেখতাম না। আবার ধরেন অনেকে দেখতাম যারা একটু মানে অর্থাৎ ওইটার সাথে যারা রিলেট করতে পারতো, ওইটা দিয়া যারা মনে হতো যে না এটা একটা ভালো জিনিস, মানে তারা বিনোদন দিতে পারে, ওরাই গিয়ে কিন্তু দাঁড়াইতো। আবার অনেকে ওইটাতে বিরক্ত হইতো যে কি শুরু করছে এইগুলা, ঠিক আছে, ভন্ডামি এই সে এটা সেটা। তো এইখানে দেখেন আমার এক পক্ষ গিয়া দাঁড়াইতেছে, সে বিনোদন পাইতেছে, ওদের মধ্য থেকে আবার সে মনে করেন যে মানে তার লাইফে একটা ভ্যালু অ্যাড করার পরে একটা নির্দিষ্ট টাইমের পরে সে যখন অফার করতেছে যে তুমি আমার কাছ থেকে দাঁতের মাজনটা কিনো, অনেকে কিনে ফেলতেছে। অনেকে ধরেন দাঁতের মাজন তো তা একটা ভালো প্রোডাক্ট, এটা যাই হোক মানে ওটার মধ্যে সালি থাক আর বালি থাক, আপনি দাঁতে লাগাইতে পারেন। অনেকে তাবিজ বিক্রি করে দিতেছিল, ঠিক আছে, যে ওইটা তো কোনো ভ্যালু দিবে না। তারপরেও আপনার দেখেন, অর্থাৎ সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন, সে কিন্তু এখানে গেছিল মূলত হচ্ছে আপনার দাঁড়ায় গান শুনতে, নৃত্য স্বপ্নের দেখতে, জন্য গেছিল। তার কথা শুনতে। হ্যাঁ। কিন্তু তার একটা সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন হয়ে সে লাস্টে হচ্ছে দেখবেন এখান থেকে তাবিজ কিনে চলে আসছে। মানে এই তাবিজ নিয়ে ধরেন অনেক বিতর্ক আছে, হয়তো তাবিজ কোনো ভ্যালু অ্যাড করবে না ওর লাইফে, তারপরে তার সাথে তার যে মানে মেন্টাল যে ভ্যালু সে তার ভিতরে পুশ করে দিছে, ওইটা হচ্ছে যে তার আপনার হয়েছে। তো এই স্টেজগুলো একটু মনে রাখেন, একটু পরে বুঝবেন এগুলো আমি কেন বলতেছি। যে প্রথম কি করলো, প্রথম সে আইসা একটা মাইক নিয়ে ধরেন গান বাজনা শুরু করে দিল একবারে খালি মাঠে, তারপরে আস্তে আস্তে গোল করলো, গোল করে একটা ভালো মানুষ গেদার হইলো, তারপরে সে গান শোনাইতেছে ইয়া করতেছে, তারপরে সে তার দেখেন ফার্স্ট স্টেজ, আপনি একটু খেয়াল করেন, সেকেন্ড স্টেজ, তারপরে ফাইনাল স্টেজে গিয়ে সে বলতেছে যে আমার কাছে একটা প্রোডাক্ট আছে, তোমরা আমার এই প্রোডাক্টটা কিনতে পারো, আমার প্রোডাক্টের এই এই বেনিফিট, এটা কিনলে তোমার এই হবে সেই হবে। যাই হোক বেনিফিটটা ডিক্লেয়ার করতেছে। এই যে একটা গেল, এইটা আমরা একটা বুঝলাম যে একজন মানুষের মানে ইন্টারেস্ট রে, হ্যাঁ ইন্টারেস্ট রে কিভাবে সে অ্যাকশনে পরিণত করলো, আমরা এইটা এখানে দেখতে পারলাম একটা সাইকোলজিক্যাল গেমের মাধ্যমে একজন মানুষের ডিজায়ার রে কিভাবে আপনার অ্যাকশনে অর্থাৎ সেলসে রূপান্তর করা যায়। আরেকটা জিনিস আমরা খেয়াল করি, যদি সেম ঘটনাটা যদি আমরা সিনারিওটা একটু চোখে তুলে নেই, তাহলে এইখানে একটা অডিয়েন্সের ভাল লাগতেছে, আবার আরেকটা অডিয়েন্স এটাতে বিরক্ত হইতেছে। তার মানে এইখানে অডিয়েন্সের সেগমেন্টেশন হইতেছে, অর্থাৎ আমরা এইখান থেকে বুঝতেছি যে সব প্রোডাক্ট সবার জন্য না, না। সব প্রোডাক্ট আপনার সবার জন্য না। তাইলে আপনার যে প্রোডাক্টটা সবার জন্য না, তাহলে আপনি আপনার ওই প্রোডাক্ট ধরেন, আপনি এখন ধরেন হচ্ছে যে কি বিক্রি করবেন, আপনি ধরেন একটা ইসলামিক বই বিক্রি করবেন, ঠিক আছে, মিজানুর রহমান আজারির কোনো বই বিক্রি করবেন, বা বাংলাদেশের মানে যারা যারা স্কলার্স আছে ওদের কোনো বই বিক্রি করবেন। মানে ইসলামিক বইয়ের প্রতি সিম্পেথি, যেহেতু আমরা একটা মুসলিম কান্ট্রি, আমাদের সিম্পেথি ভালোবাসা সবারই থাকতে পারে, কিন্তু সবার হয়তো ওই বইটা পড়ার অভ্যাস নাই। তো ইসলামিক বই আসলে কারা পড়বে ওইটা আপনার টার্গেট করতে হবে। যেমন তারা পড়তে পারে যে হচ্ছে যে ফেসবুকে আইসা বিভিন্ন ইসলামিক কন্টেন্ট দেখে, ঠিক আছে, বিভিন্ন ইসলামিক পেজের সাথে যুক্ত, বিভিন্ন ইসলামিক ভিডিও দেখে ইউটিউবে, ওয়াজ দেখে, বা ধরেন বিভিন্ন রকমের স্কলারদের বক্তব্য শুনে, আলোচনা শুনে, তাফসির দেখে। তো ওই টাইপের লোকগুলার কাছে যদি আপনি যাইতে পারেন, তাইলে কিন্তু আপনি ওই বই আপনি ওর কাছে বিক্রি করতে বইটা পারবেন। বিক্রি কিন্তু করতে পারবো। কিন্তু আপনার অ্যাডটা যদি যে এইখানে, তো এখন আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন যে আমি ওদের কাছে যাব, ওদের কাছে পৌঁছাবো আমার অ্যাডটা। এখন এই অ্যাডটা যদি আপনার ধরেন পৌঁছাইলো, ধরেন আমি আসলে কোনো করতেছি না, ধরেন আহ, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, যে আমরা যারা বামপন্থী বলি, বা ধরেন আমরা বলি যে কমিউনিস্ট করে, ওরা তো আবার ইসলামিক বইটা একটু কম পড়ে, একটু কম পড়ে, পড়ে না বা করে না। সাধারণ মানুষ অনেকে আছে, যেমন আমি পড়ি না, হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ পড়েন, কেউ কেউ পড়েন না। এখন আমাদের সামনে যদি এই অ্যাডটা আসে, ওইটা থেকে কতটা কনভার্ট হবে?
মানে এইখানে তো আমার কাছে যে অ্যাডটা নিয়ে আসলো, অর্থাৎ আপনার যে আমাকে অ্যাওয়ার করতে নিয়ে আসলেন, ওইটা তো আমি স্কিপ করব, কারণ ওইটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যেহেতু আমার মানে আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট ইট, সো এইখানে তো আমার ডিজায়ার তৈরি হবে না, ডিজায়ার তৈরি হবে হবে না। এখন ধরেন আমার সামনে দিয়ে যদি একটা, ধরেন মানে আমার যদি ফ্যান্টাসি থাকে যে আমার একটা ধরেন আইফোনের, তো আমার সামনে দিয়ে যদি একটা আইফোনের বিজ্ঞাপন যায় তাইলে হয়তো আমি একটু দেখতে পারি, আমার সামনে দিয়ে একটা ম্যাকবুক গেলে, একটা সারফেসের বিজ্ঞাপন গেলে হয়তো আমি দেখতে পারি। এটা হচ্ছে যে আমার ইন্টারেস্টটা আসলে কোন প্রোডাক্টে কাজ করতে। তো এইখানে আপনার ফেসবুক বাংলাদেশ আসলে কত মানুষ ইউজ করে, এইটা যদি আপনারা একটু দেখেন যে বাংলাদেশে আসলে কত ফেসবুক ইউজার আছে। এইখানে যদি আমরা একটু যাই, আমরা একটু সরাসরি রিয়েল ডাটা দেখে আসি গুগল থেকে, হ্যাঁ, যে হাউ মেনি পিপলস, হাউ হাউ মেনি পিপল আর ইউজিং ফেসবুক ইন বাংলাদেশ। আচ্ছা, আমরা বাংলাদেশে কি পরিমাণ মানুষ দেখেন, ইন এপ্রিল 2024, মানে 2024-এর এপ্রিল মাসের পর্যন্ত ডাটা অনুযায়ী বাংলাদেশ হ্যাড আপনার একক দশক শতক হাজার উদুত লক্ষ নিযুত কোটি। তার মানে হচ্ছে আপনার মোটামুটি 6,67,00,000, ঠিক আছে, 66,100 জন মানুষ কি করে, মানে ফেসবুকের সাথে যুক্ত। তার মানে আহ, এইটা হচ্ছে যে আমাদের যে মোট পপুলেশন আছে, মোট জনসংখ্যা আছে, মোট জনসংখ্যার মোটামুটি 37.3%। দ্যাট ইজ হিউজ। কারণ দেখেন আপনি, আমি হচ্ছে হয়তো টেকনোলজির সাথে এখন, মানে এইটা 2024-এ, তার মানে 25-এ এইটা যে আরো 2-3 গুণ বাইরে গেছে না, ওই ডাটাটা তো এখন আমার কাছে নাই। ওই ডাটাটা ওই যে পাইলে হয়তো আর ভালো হতো। তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের পিপল, হ্যাঁ, মোটামুটি 52.90 মিলিয়ন ইউজার আছে বাংলাদেশ ফেসবুক ইউজ। তো এদের সবার কি আর আপনার ধরেন ওই যে বেবি প্রোডাক্ট কেনার ইন্টারেস্ট থাকবে? সবার তো নাই। না। আবার কারো 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 কি সবাই বেবি প্রোডাক্ট পড়ে। দরকার। এইখানে আমাদের একজন আপু ছিলেন, উনি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইছিলেন, উনি আছে কিনা আমি জানি না। তো আহ, এ- এই ডিজিটাল প্রোডাক্টটা কি সবার দরকার? সবার দরকার না, তার মানে আমার এই জন্য অডিয়েন্স আছে একটা টার্গেট। এখন আমরা যখন কনভেনশনাল আমার মার্কেটিং এ টার্গেট ছিলাম, অডিয়েন্স খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি কিভাবে খুঁজে বের করবো সেটাই। হ্যাঁ আমি যখন আমার বললেন যে টিয়া লাগবে সারা খানেন। আমার যখন আগে, আমি হচ্ছে যে কারে কারে মিউট করে দেবো, মিউট। আচ্ছা, আমার হচ্ছে যে ধরেন কনভেনশনাল মার্কেটিং এ কি হতো, আপনি যদি টিভিতে একটা বিজ্ঞাপন দেন তাহলে কি আপনি অডিয়েন্স সেগমেন্ট করতে পারেন? জি না। অডিয়েন্স সেগমেন্ট করতে পারি না, সেইটা আমরা পারি হচ্ছে যে মানে ডিজিটাল মার্কেটিং এ। ডিজিটাল মার্কেটিং এর এটা এখন কোন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেবো এটা না, ডিজিটাল মার্কেটিং মানেই কিন্তু ফেসবুক মার্কেটিং না, মেটা মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিং এর একটা চ্যানেল হচ্ছে ফেসবুক, ডিজিটাল মার্কেটিং এর একটা চ্যানেল হচ্ছে ইনস্টাগ্রাম, ডিজিটাল মার্কেটিং এর একটা চ্যানেল হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, ডিজিটাল মার্কেটিং এর একটা চ্যানেল হচ্ছে ইউটিউব, ডিজিটাল মার্কেটিং এর একটা চ্যানেল হচ্ছে আপনার গুগল, ডিজিটাল মার্কেটিং এর একটা চ্যানেল হচ্ছে রেডিট, একটা চ্যানেল হচ্ছে লিঙ্কডইন। তো ওইরকম অনেকগুলা চ্যানেল আছে। তো ডিজিটাল মার্কেটিং এ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, আমি আমি জানি দিন শেষে আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং, আমি যাই বুঝাই বাংলাদেশের মোটামুটি মানে ডিজিটাল মার্কেটিং এর ধরেন যত সেল জেনারেট হয় তার 93%-এর বেশি সেল জেনারেট হচ্ছে ফেসবুক থেকে। তো আজকের ফেসবুকে। ক্লাসটা আমরা ফেসবুক নিয়ে আগাবো, মানে মেটার জিনিসগুলা নিয়ে। তবে মেটা মানেই শুধু ডিজিটাল মার্কেটিং না, এখানে এটা আমরা একটা চ্যানেল নিয়ে কথা বলবো। আমরা বিজ্ঞাপন কোথায় দেখাবো, যেখানে অডিয়েন্স বেশি, আমার অডিয়েন্স এখন ফেসবুকে বেশি, তো আমি বিজ্ঞাপন এই জায়গাতেই দেখাবো। তো মেটা মার্কেটিং হচ্ছে যে নতুন যুগের মার্কেটিং বলতে পারেন আপনি। আপনি যদি ধরেন আজকের দিনে মার্কেটিং করতে চান তাইলে ডিজিটাল মার্কেটিং ছাড়া আসলে কল্পনা করা যায় না। আর বাংলাদেশে যদি আপনি করতে চান, যেমন বাংলাদেশে আপনি লিঙ্কডইন ইউজার আছে কয়জন, মানে আমরা কয়জন প্রফেশনাল ম্যান বা এইটার সংখ্যা দেখবেন খুবই কম। হ্যাঁ, আবার ধরেন একবারে আমি যদি ধরেন বাংলাদেশের ক্লাস চিন্তা করেন, একবার টপ টু বটম ক্লাসের পিপল, ঠিক আছে, একবার টপ ক্লাস থেকে একবার বটম ক্লাস পর্যন্ত সবার দেখবেন ফেসবুক আইডি আছে, ফেসবুকে। ঠিক আছে। ইভেন ধরেন ফেসবুক, আমার ইউটিউব গ্রামে আমি যারা সবচেয়ে দেখলাম বেশি। গার্মেন্টসে আছে, হ্যাঁ তারপরে ইউটিউব, ইনস্টাগ্রাম। গার্মেন্টসে আছে, তারপরে ধরেন যে হয়তো রিক্সা চালায়, তারপরে যে হয়তো হলো আপনার ওই যে আমাদের দিকে বিভিন্ন মানে কাজের জন্য, মানে দৈনিক কাজের জন্য যারা নেয়, ঠিক আছে। তো এদের এখন আমি ফেসবুকে পাই, মানে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এক করে, এটা আমার একটা সিনারি বললাম। তো মোটামুটি সারা বাংলাদেশের সিনারিটা কিন্তু এই, তার মানে আপনার এইখানে অডিয়েন্সটা বড়।
তো বিজ্ঞাপন এইখানে দেখালে সেলস হওয়ার সম্ভাবনা থাকে। তো মেটা মার্কেটিং এর মধ্যে আসলে কি কি থাকবে, এটা হচ্ছে যে মেটার কিছু প্রোডাক্ট আছে, যেমন ফেসবুক মেটার প্রোডাক্ট, ইনস্টাগ্রাম মেটার প্রোডাক্ট, হোয়াটসঅ্যাপ মেটার প্রোডাক্ট, আগে ছিল না পরে মেটা কিনে নিস। হোয়াটসঅ্যাপটাও মেটার প্রোডাক্ট, তারপরে হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক আছে মেটার একটা, ওইটা হচ্ছে মেটার প্রোডাক্ট। মোটামুটি এই চারটা হচ্ছে আমার কি মেটার প্রোডাক্ট। এবং বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে কি মেটা বা ফেসবুক। তো এই ফেসবুকের মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা ধরেন এই যে যেটা পড়ছিলাম, আমরা ধরেন এই যে আমরা বললাম যে অডিয়েন্সরা আমরা এক্সাক্ট অডিয়েন্সের টার্গেট করতে পারি। এখন এক্সাক্ট টার্গেট তো হবে না ভাই, এক্সাক্ট টার্গেট কি হবে, কিন্তু আমরা একটা সম্ভাব্য তৈরি করতে পারি, দিতে পারি, আমরা কিছু সিগন্যাল দিয়ে দিতে পারি যে আমার একটা তুমি মেয়েদের দেখাও, আমার একটা হচ্ছে যার বয়স 18 বছর থেকে 35 বছরের মধ্যে আছে তারে দেখাও, আমার হচ্ছে একটা তারে দেখাও যার ইনকাম একটু বেশি। ধরেন আমি একটা 5,000 টাকা থ্রি পিস বিক্রি করবো, এটা কি সব মেয়েরা কিনবে? সব না। ক্লাসের আপনি ধরতে পারবেন সবাই কি কিনবে? এটা সবাই মানে ইউজুয়াল না। যেমন যেহেতু কাপড় একটা ধরেন আমাদের কি বলে মৌলিক যে চাহিদা আছে এর মধ্যে, অন্য বস্ত্র মানে ওই ক্যাটাগরিতে পড়ে, তার মানে এইটা হচ্ছে যে আপনি দেখবেন যে 200 টাকায় কাপড় পাবেন। মানে একজন মেয়ের জন্য ধরেন সে যদি প্রাপ্তবয়স্ক মেয়ে হয়, তার জন্য 200 300 400 টাকায় কিন্তু থ্রি পিস পাওয়া যায়, পাওয়া যায় না আপুরা? জি। আবার ধরেন জি তার ভাই। মানে আমার এইখানে অডিয়েন্সের একটা সেগমেন্টেশন আছে। ধরেন আমি 5,000 টাকার যেই থ্রি পিসটা বিক্রি করতে যাব, এইটা যদি ধরেন আমি আমার যে 400 টাকা যে এফোর্ড করতে পারে তার সামনে যদি আমি নিয়ে যাই, ওই অ্যাড দেখতে পারে, লাইক দিতে পারে, কিন্তু সে আমার আলটিমেটলি ক্লায়েন্ট হবে না। ক্লায়েন্ট হবে, প্রোডাক্টটা কিনবে না। হ্যাঁ প্রোডাক্টটা কিনবে না। যদি প্রোডাক্ট আমার না কেনার সম্ভাবনা থাকে, এই রকম অডিয়েন্সে আমার অ্যাড চালানো হচ্ছে আপনার অ্যাড কাইন্ড দিয়ে অফ কোনো লাভ ওয়েস্ট নেই। অফ মানি। ঠিক আছে, অর্থাৎ আমি আমার ডলারে ওয়েস্ট করলাম। তো এইখানে অত্যন্ত নির্ভুল ভাবে টার্গেট করা যায়, রেজাল্ট ট্রেক করা যায়। কি রেজাল্ট ট্রেক করা যায়? মানে এখানে আসলে রেজাল্ট কি, সিগন্যাল মানে কিছু প্যারামিটার আমরা দেখে দেখে বুঝতে পারি যে আমার অ্যাডটা আসলে কোথায় যাচ্ছে, আমার অ্যাডটা কেমন হচ্ছে। তো এই রেজাল্ট ট্র্যাক বলতে বুঝাইতেছে যে ধরেন আমি একটা অ্যাড চালাইলাম, এইগুলা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো অবজেক্টিভ নিয়ে। তো তুলনামূলক কম বাজেটে ভালো রেজাল্ট, যেমন আপনি আপনার যদি বলি এখন আপনি আপু আপনি হচ্ছে যে ধরেন বাংলাদেশের ধরেন সবচেয়ে বেশি টিভি কোনটা চলে? আমি জানি না, আমি লাস্ট অনেক দিন যাবত টিভি দেখি না। হ্যাঁ, তবে একটা সময় কিন্তু আমাদের বিনোদনের একমাত্র জিনিস ছিল টিভি। ঠিক আছে, বিটিভি ছিল। হ্যাঁ বিটিভি দেখতো তারপরে অনেক ধরেন আগে। আসছে মানে কম্পিউটার, ইন্টারনেট ছাড়া কম্পিউটার, মানে আমরা সিডি কিনতাম, নাহলে বন্ধুর কাছে পেন ড্রাইভ দিয়ে নিয়ে গিয়ে সিনেমা নিয়ে আসতাম, নাটক নিয়ে আসতাম, গান নিয়ে আসতাম। ইন্টারনেট তো এত অ্যাভেলেবিলিটি ছিল না। তারপরে আসলো মডেম, হাতে পাইলাম মডেম। মডেম বা 1 জিবি কিনতাম 1 মাসের জন্য 300 400 টাকা দিয়া। তো 1 জিবি এখন তো আমাদের 1 ঘন্টায় হয় না, হয় 1 ঘন্টায় চলে না, আমাদের 1 জিবি না। ডাটা শেষ হয়ে যায়। তো ওই 1 জিবি দিয়ে আমরা কি ব্রাউজ করতাম, কি দেখতাম আর কি শিখতাম। তখন তো ফেসবুক আসছে, কিন্তু ধরেন ফেসবুকের অ্যাড ম্যানেজার ছিল না, ফেসবুকের এই মেটা মার্কেটিং ছিল না। তারপরে এইরকম অনেক কিছুই ছিল না। আর ইউটিউবে তো আপনি ভিডিও দেখবেন, এক ভিডিও চালায় ওইটা ধরেন ঘুরিয়ে ঘুরিয়ে লুডিং টাইম নিয়ে নিয়ে মোবাইলটা দেখতে দেখতে সময় শেষ। এই কারণে হচ্ছে যে এখানে একটু ইন্টারনেটের ভালো ইয়া থাকতো, জুন ওইগুলা থেকে মানুষ ডাউনলোড করে, মানে এমন হয়েছে যে অনেকে মেমোরি কার্ডে গান ভরতে গেছে, একটা অডিও গান 2 টাকা করে, একটা ভিডিও গান 5 টাকা করে। এমনও হ্যাঁ, সময় হ্যাঁ। কিন্তু বাংলাদেশের গেছে। ঠিক আছে, তো এই জি। যে এইটা এখন আমি যদি টিভিতে একটা অ্যাড চালাই, এই অ্যাডটা আমি কন্ট্রোল করতে পারবো না, এই অ্যাড আমার সবাই দেখবে, অর্থাৎ আমার টিভির সামনে যে বসবে সেই দেখবে। ঠিক আছে, এখন আপনার ধরেন আমরা এখন বলি যে ডিজিটাল মার্কেটিং এর সাথে এখন একটা বড় ট্রাম ধরেন যুক্ত হইতেছে, সেটার বলে নিউরো মার্কেটিং। মানে নিউরো মার্কেটিং মানুষের হরমোনাল সিক্রেশন, মানুষের ধরেন বিভিন্ন রকমের ডিজায়ার নিয়ে, মানে মানুষের পেইন নিয়ে কাজ করা। ঠিক আছে, এখন ধরেন যে হচ্ছে যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, একজনের ধরেন হচ্ছে যে মানে রেগুলারই তার অনেক তীব্র কোমর ব্যথা হয় বা মানে পিঠে ব্যথা হয়, শরীরে অনেক ব্যথা, এখন সে ব্যথার জন্য ধরেন রেগুলার ওষুধ খাচ্ছে। এখন আমরা তো জানি যে ব্যথার ওষুধের একটা সাইড ইফেক্ট আছে, মোটামুটি আমরা বাংলাদেশের এইটুকু এতটুকু অ্যাওয়ার হয়ে গেছি আমরা বাংলাদেশি পিপলস যারা আছে। এখন আপনার সামনে চললো যে আপনার সামনে এসে একটা অ্যাড করলো যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, কোনো রকম ঔষধের ব্যবহার ছাড়াই আপনি ফিজিওথেরাপির মাধ্যমে আপনার কোমর ব্যথা ভালো করুন। ঠিক আছে, যেখানে ম্যানুয়াল জি। থেরাপি এই সেই। এখন আপনার ইন্টারেস্ট দেখলো এই কি কয়, এখানে ওষুধও লাগবে না, কিছু লাগবে না, ফিজিওথেরাপি, থেরাপিটা আসলে কি, এটা কি মেশিন দিয়ে দিব না কি দিয়ে দিব? আপনি ইন্টারনেটে গেলে ওপেন সোর্স, আপনি গিয়ে দেখলেন না ফিজিওথেরাপি তো হাতের মাধ্যমেই দেয়, এটা একটা ধরেন হোলিস্টিক চিকিৎসা পদ্ধতি হইতে পারে আপনার জন্য, যদি আপনার মানে আপনি যদি ব্যথার ওষুধ না খায় এই থেরাপি নিয়ে ভালো থাকতে পারেন। এখন
এই ফিজিওথেরাপির অ্যাড, মনে করেন যে লোক জিম টিম করা, ঠিক আছে, একবারে সুস্থ সবল, মনে করেন 20 কিলোমিটার দৌড়াইতে পারে, তার সামনে যদি আমার এই অ্যাড যায়, সে কি এটারে পাত্তা দিবে? পাত্তা দিবে না। এখন আমার এটারে আসলে কে পাত্তা দিবে? মানে সেই পাত্তা দিবে যার সাথে আমার ওই পেইনটা কি করে, রিলেট করে। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি আপনার ক্লায়েন্টের পেইন পয়েন্টে, মানে তার ব্যথাটা আসলে কই আছে, তার প্রবলেমটা কই, ওই জায়গাতে যদি আপনি সমাধান হিসেবে যাইতে পারেন, তাইলে হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। আর না হলে এই যুগে প্রোডাক্ট সেল করা অনেক কঠিন। এখন যদি আমরা যাই মেটা অ্যাডের ক্যাম্পেইন স্ট্রাকচারে, আমরা যাওয়ার আগে হচ্ছে যে আপনার ধরেন বলি, আচ্ছা, ক্যাম্পেইন স্ট্রাকচারে যাওয়ার আগে আমাদের কিছু অবজেক্টিভ বুঝে নেওয়া উচিত। হ্যাঁ, অবজেক্টিভ মানে হচ্ছে যে আমাদের আসলে উদ্দেশ্যটা কি। হ্যাঁ, আপনি কি উদ্দেশ্যে কি অ্যাড চালাবেন, কেন অ্যাড চালাবেন, আপনার বিজনেস কি, আপনার বিজনেসের অবজেক্টিভ কি। হ্যাঁ, ধরেন প্রথম যে অবজেক্টিভটা আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে যে আমার বিজনেসের অবজেক্টিভ কি। ধরেন আমি ল্যাপটপ সেল করব, ঠিক আছে? আহ, আহ, এখন আমি ল্যাপটপ সেল করলে আমার উদ্দেশ্য হচ্ছে ল্যাপটপ সেল করা। এখন ল্যাপটপ আপনি কিভাবে সেল করতে পারবেন? ল্যাপটপ ফেসবুক বিজ্ঞাপন দিয়ে সেল করতে পারবেন। এখন ল্যাপটপ সেল করতে হইলে ল্যাপটপ কি সরাসরি কেউ ফেসবুকে অর্ডার দিয়ে দিবে? ধরেন তাইলে আপনার সাথে কথা বলতে হবে। তাহলে আপনার কি করতে হবে, মানে আপনার কারণ ল্যাপটপের কনফিগারেশন থাকে, একটা কম্পিউটারের ধরেন মানে ওটার সিপিইউ থাকে, র্যাম থাকে, রম থাকে, মানে ওটা ডিসপ্লে কেমন, তারপরে ওটা কিবোর্ড কেমন, ওটা মানে যদি ল্যাপটপ হয় সেটা ব্যাটারি ব্যাকআপ কেমন। তো ওইগুলা অনেকগুলা ট্রাম নিয়ে আসলে থাকে। তো ওইখানে আপনার অনেক কুইশন থাকতে পারে। তো আপনার আগে কি করতে হবে, ধরেন ওই কুইশন গুলা সম্পর্কে আগে তো আপনার ল্যাপটপটা সম্বন্ধে বিস্তারিত জানতে হবে, তারপরে না আপনি ল্যাপটপটা অর্ডার দিবেন। তো ল্যাপটপ যেহেতু একটা ধরেন বিগ প্রাইজের প্রোডাক্ট, 20,000, 25,000, 35,000, 50,000, 40,000, 1 লাখ, আপনি কি জানেন বাংলাদেশ এখন 1 লাখ টাকার ল্যাপটপ হোম ডেলিভারি হয় উইদাউট এনি কোনো টাকা খরচ ছাড়া। আপনি অর্ডার দিবেন, আপনার বাসায় সামনে ল্যাপটপ নিয়ে যাবে, আপনি ওই ল্যাপটপ বের করবেন, বের করে 10 মিনিট 20 মিনিট চালাবেন, আপনি আর যতটুকু জ্ঞান আছে ওইটুকু দিয়ে পরীক্ষা করবেন যে না অলোকে আছে কিনা, আপনি ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবে। আচ্ছা, এই যে রিয়েলমি ভাই, আপনার মিউট করা হইতেছে, আপনি আনমিউট করতেছেন, আপনি প্লিজ একটু হচ্ছে যে মিউট করে রাখেন নিজেরে। তো এইভাবে হচ্ছে যে আপনি মানে প্রোডাক্ট এখন সেল করতে পারেন। যেমন অনলাইনে আগে আমরা অর্ডার দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, যেরকম একটা ধরেন মানে হেজিটেট ফিল করতাম, এরকম ঘটনা ঘটছে যে আপনার অনলাইনে অর্ডার দিচ্ছেন একটা মোবাইল, আসছে সুন্দর একটা মোবাইলের বক্স, ভিতরে খুলে দেন একটা মাটি, কিছু মাটি। এরকম কিন্তু আমরা রিউমার শুনি, স্ক্যাম শুনি, এরকম স্ক্যামও হয়েছে। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের মানুষের অনলাইন কেনাকাটার প্রতি কিন্তু বিশ্বাসের জায়গা কিন্তু অনেক বাইরে গেছে। একটা সময় স্ক্যামের পরিমাণ যে, এখনো স্ক্যাম আছে, এখনো যে মার্কেটে স্ক্যাম নাই তা নাই, কিন্তু এখন আসলে যারা ব্যবসা করতে আসতেছে, ঠিক আছে, ওরা কিন্তু মোটামুটি বুঝেই আসতেছে যে আমি যে ব্যবসা করতে যাব, আমি যদি ভালো সার্ভিস না দিই, আমি যদি ভালো না দিই, তাহলে আমি কোনোদিন এইখানে ভালো ব্যবসা করতে পারবো না। আর যারা হচ্ছে যে ধরেন স্ক্যাম করতে আসে, ওইটা কেন জানি আমাদের মধ্যে এখন এই জ্ঞান হয়ে গেছে যে আসলে কে স্ক্যামার আর কে স্ক্যামার না, ওইটারে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো এইভাবে হচ্ছে যে আমরা ধরেন ল্যাপটপ সেল করি। এখন ধরেন আপনার, আমি বিক্রি করব ঢাকা শহরের ফ্ল্যাট, আমি বিক্রি করব সিলেট শহরের মানে জায়গা জমি। হ্যাঁ, ওইটা হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং করে বিক্রি করব। সেই ক্ষেত্রে কি আপনার কথা বললেই আপনার সাথে অনলাইনে কেউ জমি কিনে ফেলবে? কিনে ফেলবে না। সেক্ষেত্রে আপনার মানে তার সাথে যোগাযোগ করার জন্য আপনি তার কাছ থেকে লিড নিতে পারেন। লিডটা আসলে কি, ধরেন আমি আপনার একটা ফর্ম দিলাম সামনে, যে আপনি আপনার নাম লিখুন, আপনার বয়স লিখুন, আপনার পেশা লিখুন, আপনার মাসিক ইনকাম কত লিখুন, যাতে আমি এটা দেখে বুঝি যে উনি কি আসলে আমার কাছ থেকে এই 50 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনতে পারবে কিনা আমাদের কোম্পানির, বা 80 লাখ টাকার ফ্ল্যাটটা কিনতে পারবেন। এইরকম কিছু হচ্ছে যে আমার প্যারামিটার দিয়া। আচ্ছা, আপনারা যারা আছেন, আমাদের ক্লাসটা হচ্ছে যে ধরেন আর 5 মিনিটের পরে হচ্ছে এই জুমটা হয়ে যাবে। আমি কি আপনাদের আরেকটা লিংক দিব, নাকি আজকে আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব? কেউ একজন কথা বললে ভালো হয়। না ভাইয়া, শেষ করবেন কেন? আচ্ছা, তাহলে আমি আবার লিংক দিলে একটু জয়েন করেন, হ্যাঁ? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে 10 মিনিট পরে এটা শেষ হয়ে যাবে, আপনার আবার একটু জয়েন করেন। তো এই যে এইভাবে আপনার ধরেন আপনার লিড নিতে হবে, লিড নিয়ে ওনার বলতে হবে যে
ধরেন আপনার এখানে তাহলে একটা টেলিসেলস টিম লাগবে, ওই টেলিসেলস ওদের সাথে কথা বলবে। টেলিসেলস কথা বলবে, কি বলবে যে স্যার আপনি তো আমাদের মানে অ্যাপার্টমেন্টের জন্য একটা ফর্ম পূরণ করেছেন, তাহলে হচ্ছে যে আপনি আমাদের অফিসে একদিন ভিজিট করেন, আপনি ডিটেলস কথা বলেন, এখানে তো কিছু ডকুমেন্টের ব্যাপার থাকে, আর ব্যাপার থাকে। এটা যদি জায়গা হয় মানে ফ্লট হয়, ফ্লট ফ্ল্যাট দুইটা তো পার্থক্য আছে, ফ্লট হয় তাহলে হয়তো আপনি তারে অন সাইডে নিয়ে ওই জায়গাটা দেখাইতে পারেন, ভিজিট করাইতে পারেন, ফ্ল্যাট ভিজিট করাইতে পারেন। তারপরে অনেক কিছুর পরে, অনেক সিদ্ধান্তের পরে একটা হাই ভ্যালু প্রোডাক্ট কি হয়, হাই টিকেট প্রোডাক্ট সেল হয়। ঠিক আছে। এখন এইটা একটা গেল, তারপরে ধরেন আপনি বিক্রি করবেন অনলাইনে হচ্ছে যে শার্ট বা টি শার্ট। ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কোন ধরনের ক্যাম্পেইন করবেন? আপনার সেলস কোথায় করবেন? আপনার সেলসের পরে আপনার যারা সেলসে ইন্টারেস্ট, অর্থাৎ যারা আপনার কিনতে ইন্টারেস্ট, তাদেরকে আপনি কোথায় ল্যান্ড করাবেন? কোন একটা ওয়েবসাইটে নিবেন, ওয়েবসাইটের অ্যাড টু কার্ট বাটনে নিবেন। অ্যাড টু কার্টের সাথে আমরা আসলে কতজন পরিচিত বাংলাদেশের? এই যে আমি দেখলাম মোটামুটি হচ্ছে যে কত প্রায় 5 কোটি মানুষের মতো ফেসবুক ইউজ করে। এর মধ্যে আসলে কত কোটি মানুষ এখন জানার ব্যাপার। মানে ফেসবুকে তো হচ্ছে যে ধরেন আমার ধরেন রাস্তার একটা মামা একটা অ্যাকাউন্ট খুললো, মানে একটা অ্যাকাউন্ট তো হয়ে গেল, এটা তো মেটা অ্যাকাউন্ট করলো। এখন আমার এই অডিয়েন্সের মধ্যে কত অডিয়েন্স আছে যারা হচ্ছে যে হয়তো আপনাকে ওয়েবসাইটে আইসা, ফেসবুক থেকে ওয়েবসাইটে সে ল্যান্ড করে একটা ল্যান্ডিং পেজে গিয়ে একটা ওয়েবসাইটে গিয়া ওই প্রোডাক্টটা প্রপারলি পারচেজ করতে পারবে, প্রপারলি ওরা কি করতে পারবে, পারচেস করতে পারবে, মানে কিনতে পারবে। তো ওই যে পারচেস কমপ্লিট করতে পারবে, তাহলে এইটাও কিন্তু আমরা বুঝি, আমাদের কমন সেন্স ইউজ করলে আমরা বুঝি যে এটা কোন টাইপের অডিয়েন্স পারবে। আবার দেখবেন আপনারা যদি ভবিষ্যতে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, দেখবেন অনেক মানে কি বলে, মানে অনেক রাশ মানুষ আছে। মানে কি মানে আমরা অনেক সময় অনেক ভাবে আসলে মানুষ নিয়ে আমি ওইরকম ক্লাস করতে চাই না। আপনার একটা ভালো বিজনেস দেখবেন, আপনার এখানে একটা বাজে লিঙ্ক পাঠায় দিছে, বাজে ধরেন কমেন্টস করছে, বাজে একটা গালি দিছে অনেক। এটা আপনি যদি কোরআন শরীফ বিক্রি করার বিজনেস করেন, দেখবেন অনেকে এরকম করবে। তো এরকম, এটা যেহেতু ওপেন একটা সোর্স, ওপেন জায়গায় এইগুলো আসবেই। ঠিক আছে। তো এইটার পরিমাণটা হবে আপনার, যদি আপনার টার্গেটিং ঠিক থাকে তাইলে 1 থেকে 2%, 3%, অর্থাৎ 100 মেসেজে একটা দুইটা মেসেজ আসতে পারে ওই স্প্যাম টাইপের, আমরা যেগুলো স্প্যাম বলি। ঠিক আছে। মানে হুদাই আইসা পড়ছে। কিন্তু আপনার অডিয়েন্স টার্গেটিং যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাইলে এইটা একটা ভালো জায়গায় যাবে। তো এইটা একটা। তারপরে ধরেন আমার এখন একটা ই কমার্স ওয়েবসাইট বানাইলাম। ই কমার্স আসলে কি? ইলেকট্রনিক কমার্স, মানে হচ্ছে যে অনলাইনে যে কেনাকাটার যে ব্যবসাগুলো আছে, যেমন আপনারা দারাজ থেকে কেনাকাটা করেন, এইটা একটা ই কমার্স। ঢাকায় যারা আছেন চাল ডাল থেকে কিনেন, ই কমার্স। আপনাদের স্থানীয় আশেপাশে সবার আশেপাশে কোনো না কোনো পপুলার ওয়েবসাইট থাকতে পারে, যেমন ঘরের বাজার একটা ই কমার্স। ঠিক আছে। এরকম বাংলাদেশে প্রতিষ্ঠিত এখন অনেক ই কমার্স আছে, অনেক ফ্যাশন রিলেটেড ই কমার্স আছে। ঠিক আছে। আহ, আপনি ওদের ওয়েবসাইটে গিয়া ছেলেদের মানে ছেলেদের ড্রেস, মেয়েদের ড্রেস, বাচ্চাদের ড্রেস সব অর্ডার করতে পারেন। তো এই ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনার অবজেক্টিভ কি হবে, আপনার বিজনেস অবজেক্টিভ কি হবে? সেখানে আপনি অবশ্যই মানে ট্রাফিক রে ওয়েবসাইটে নিয়ে আসতে চাবেন। হ্যাঁ। তো ওই ওয়েবসাইটে নিয়ে আসা যেটা, এটা এটা হচ্ছে ট্রাফিক। তো আমার মোটামুটি ম্যাটার যে অবজেক্টিভ গুলো আছে, অ্যাওয়ারনেস মানে ব্র্যান্ড পরিচিতি, তারপরে এঙ্গেজমেন্ট অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার, কেউ মেসেজ দিল, কেউ সি মোর বাটনে ক্লিক করলো, দ্যাটস কল এঙ্গেজমেন্ট। আরেকটা হচ্ছে ট্রাফিক, মানে ধরেন আপনি যদি ওয়েবসাইটে ভিজিট করাইতে চান আপনার টার্গেটেড অডিয়েন্সের, সেটা হবে। আপনি যদি লিড ফিল আপ করাইতে চান সেটা, বা হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে আসতে চান, আপনি যদি কারো দিয়ে ফর্ম ফিল আপ করাইতে চান সেটা হবে লিড সেট। আর আপনি যদি সরাসরি বিক্রির জন্য যান সেটা হবে কি, সেলস। ঠিক আছে। তো এইখানে আবার একটা কথা আছে, ধরেন এই অপারেশন গুলো আপনি কিসের উপর ভিত্তি করে আপনি ধরেন চালাবেন? এইখানে আসলে আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ধরেন ফেসবুকের মানে স্ট্রাকচারটা, সে আসলে কিভাবে কাজ করে, মানে ফাইনালটা কি রকম হবে, এই এই রকম বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে যে সামনে আগে। তারপরে হচ্ছে যে আপনার একটা ইফেক্টিভ মেটা অ্যাডস কেমন হয়, যেমন আমরা যারা ফেসবুক ইউজ করি আমাদের সামনে দিয়ে প্রতিদিন অসংখ্য অ্যাড যায়। আমরা কয়টা অ্যাডের জন্য থামি, মানে স্ক্রল থামাই, স্ক্রল মানে হচ্ছে আমরা যে উপর নিচ করি, কয়টা অ্যাডে গিয়ে আমি থামে দেখি, আচ্ছা যাই দেখি এটা কি আছে। তো ওই অ্যাড গুলাতেই থামি যেগুলো আমাদের প্রয়োজনের সাথে মিট করে, অর্থাৎ আমাদের প্রয়োজনের সাথে যেগুলা যায় আমরা ওই অ্যাড গুলাতে গিয়ে থামি, এবং ওইখানে থামে আমরা ওইটা একটু দেখি। ওইটা দেখার পরেও যেটা কথা সেটা হচ্ছে যে ধরেন আমরা ওইটা দেখার পরেও কিন্তু সব অ্যাড, মানে সব কিন্তু আমরা ক্লায়েন্ট হয়ে যাই না, হয়তো আমার ইন্টারেস্ট হয়েছে আমি এখানে একটু থামছি। আচ্ছা তারপরে ধর মেটা একটা সিগন্যাল নিল যে এ কিন্তু তোমার একটা দেখে থামছে। তার মানে মানে ডিজিটাল মার্কেটিং এ বা ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, এগুলাতে একটা টার্ম আছে রিটার্গেটিং, অর্থাৎ যেহেতু ও তোমার একটা দেখে থামছিল, তার মানে হচ্ছে যে ওর এই বিষয়ে ইন্টারেস্ট আছে, এটা ফেসবুক ধরে নেয় একটা সিগন্যাল হিসেবে।
ধরে নেওয়ার পরে আপনি চাইলে, ধরেন আপনি প্রথম যে অ্যাডটা দেখাইছিলেন, এরপরে আপনি হয়তো 5 দিন পরে আরেকটা অফার দিলেন, বা আরেকটা ধরেন আরেকটু ভ্যালু অ্যাড করে কোনো একটা মানে ক্রিয়েটিভ বা ধরেন ইমেজ বা ভিডিও তার সামনে ফালাইলেন, তো ওইটা কিন্তু তারা আবার টাচ করতে পারে। অর্থাৎ ইমোশনালি ট্রিগারিং ক্যাপশন থাকতে হবে। ওই ক্যাপশন মানে হচ্ছে যে আমাদের ধরেন অ্যাডটা তো হচ্ছে যে মানে কয়েকটা জিনিস নেওয়া হয়, এটার মধ্যে কন্টেন্ট থাকে অর্থাৎ ক্যাপশন থাকে যেটা আমরা লিখি অ্যাডে। আমরা অ্যাডের যে ক্রিয়েটিভটা দিই, ভিজুয়ালটা দিই, ওইটা হচ্ছে ছবি হইতে পারে, ভিডিও হইতে পারে, মোশন গ্রাফিক্স হইতে পারে। আমাদের অ্যাডে সিটিএফ বাটন থাকে, সিটিএফ বাটনটা হচ্ছে যে ধরেন আমার লেখা থাকে যে এখনই অর্ডার করুন, বিস্তারিত জানতে ইনবক্স করুন, ঠিক আছে, এরকম অনেক কিছু লেখা থাকে। এইটা হয় আমাদের একটা অ্যাডের অ্যাডে। তো এইখানে এখন আমরা স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলতে পারি। ধর আমরা কি শিখলাম, অ্যাডার অবজেক্টিভ শিখলাম। কি টাইপের অবজেক্টিভ আছে? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস একটা অবজেক্টিভ। আমরা আরেকটু অবজেক্টিভ দিয়ে যাই, স্ট্রাকচার নিয়ে আমরা পরে এসে কথা বলি। আমার এইখানে হচ্ছে যা, এই যে দেখেন অবজেক্টিভ অ্যাওয়ারনেস মানে ব্র্যান্ড পরিচিতি, মানুষকে অ্যাওয়ার করা, মানুষের জানানো। ধরেন অ্যাওয়ারনেসটা কিভাবে হয়? অ্যাওয়ারনেসটা আগে হয় বলতে মানে এখনো হয়। গ্রামে দেখবেন, গ্রামে যখন কোনো ধরেন উপজেলা শহরে বা ইউনিয়নের বাজারে, এইগুলাতেও কিন্তু এখন ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে ভালো ডাক্তারের। মানে এখন তো ধরেন বাংলাদেশে এমবিবিএস ডাক্তার অ্যাভেলেবেল, মানে একবারে গ্রামে গঞ্জে ধরেন একটা গ্রামে মিনিমাম 20টা ছেলে পাবেন যে এমবিবিএস মানে এমবিবিএস পড়া। বা অ্যাটলিস্ট যে গ্রামে নাই সেই গ্রামে দুইটা তিনটা পাওয়া যাবেন আশা করি। তো এখন দেখা গেছে কি আমাদের যে মেডিকেল সেবাগুলো ছিল আগে জেলা ভিত্তিক ছিল বা উপজেলা ভিত্তিক ছিল, তারপরে ধরেন ইউনিয়ন ভিত্তিক আসছে বা এখন কিন্তু ওইসব ইউনিয়নে বলেন বিভিন্ন উপজেলাতে বলেন দেখবেন যে ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে, ওইখানে হচ্ছে যে আপনার খুব অয়েল ডেকোরেটেড করে ওরা খুব ভালোভাবে বিজনেসে নামে, তারপরে ডাক্তার নিয়ে আসে। তো গ্রামের মানুষ একবারে যারা প্রত্যন্ত গ্রাম ধরেন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের যদি হয়, তাহলে ওইখানে দেখবেন ওইখানে কি আর মানুষের আপনি ফেসবুকে অ্যাড চালায় খুব বেশি বুঝাইতে পারবেন যে আপনি ওইখানে একটা ওরা তো ডায়াগনোস্টিক হসপিটাল দিচ্ছেন, ওই হসপিটালে ওই লোকা এই চোখের ডাক্তার আসে, কানের ডাক্তার আসে, হার্টের ডাক্তার আসে, ওখানে ইসিজি করা যায়, ইকো করা যায়, ওইগুলোকে আপনি অ্যাড দিয়ে বুঝাইতে পারবেন? পারবেন না। তো এখানে কি করে, ওইখানে দেখবেন যে একটা মাইক হাতে নিয়ে যে বলতেছে যে মানে অমুক বিশেষজ্ঞ চিকিৎসক, ঠিক আছে, নাম তার অমুক, সে হৃদরোগে ধরেন এই করা সেই করা, সে ওই লোক এই রোগের জন্য মানে এই ডায়াগনস্টিক সেন্টারে সে বসবে এবং রুগী দেখবে। তো এই যে মানে মাইকিংটা করলো, এই মাইকিং করার মাধ্যমে কি ধরেন 10 কিলোমিটারের মধ্যে মাইকিং করলো, এই 10 কিলোমিটারে সবাই কি রুগী? 10 কিলোমিটারের সবাই রুগী না। কিন্তু এই ধরেন মাইকের আওয়াজ অনেকের ইচ্ছা না দেওয়া সত্ত্বেও কিন্তু শোনা লাগছে। ঠিক আছে, যেহেতু এটা শোনা লাগছে তার মানে এইটা আসলে কেন করছে, মানে এই ডায়াগনস্টিক সেন্টারের উনি এই স্ট্র্যাটেজিটা কেন নিল? কারণ হচ্ছে আগে আমি জানাই মানুষের যে আমি এখানে একটা, আগে এটা মানুষের মধ্যে স্প্রেড করুক, মানে ছড়ায়া যাক যে আমার এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার দিচ্ছে। সেম ভাবে আপনার